বন্ধুরা, আজ আমরা এসেছি বিশিষ্ট চিন্তাবিদ মোল্লা মোহাম্মদ জলিলুদ্দিন লেখক বর্তমান দেশের পরিস্থিতি এবং প্রয়োজনীয় জিনিসের যে উন্নতি সেই সম্পর্কে তার ব্যক্তিগত দুটি কথা আমাদের মনে বর্তমান দেশের যে পরিস্থিতি, দেশের মানুষকে আগে শান্ত করা উচিত। যারাই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনায় যারাই থাকুন না কেন, দেশের মানুষের যাতে স্বস্তি আসে, দেশের দ্রব্যমূল্য বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা ঠেকানোর জন্য তো আগে যেটা দরকার সেটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি এবং শৃঙ্খলা, আইন শৃঙ্খলাকে আগে প্রোটেকশন দিতে হবে। মানুষের মনে যদি স্বস্তি না থাকে, মানুষ যদি শান্তিতে ঘর থেকে বেরোতে না পারে, আবার ঘরে ফিরে যাবে কিনা সেই স্বস্তি যদি মানুষ না পায়, তাহলে আপনি কোনোভাবেই দ্রব্যমূল্য কমবে, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, মানুষ সুখে থাকবে, এটা আপনি আশা করতে পারেন না। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি ঠিক না করতে পারেন, সঠিকভাবে পণ্য যদি ঢাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে না পারে, সঠিকভাবে যদি বাজারজাত না হয়, আবার যেহেতু আইন শৃঙ্খলা সঠিক নাই, রাষ্ট্র পরিচালনার পূর্ব শর্ত হচ্ছে যে আইন শৃঙ্খলা সঠিকভাবে পরিচালিত হতে হবে, এবং আইন শৃঙ্খলা যদি পরিচালিত সঠিকভাবে হয়, তার মূল যে সোর্স সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার মূল সোর্স বা মূল জায়গা হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা যদি সঠিক থাকে, তাহলে অন্য রাষ্ট্রের বিচার ব্যবস্থা, নির্বাহী ব্যবস্থা যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে রাষ্ট্র একটা মোটামুটি স্থিতিশীল থাকে। যদিও পার্লামেন্ট না থাকলেও সেটাকে এই দুটো অর্গান যদি সঠিকভাবে কাজ করে, তাহলে রাষ্ট্রের অন্যান্য জিনিসগুলো সঠিকভাবে চলে বা মানুষের ভিতরে একটা স্বস্তি থাকে। যদিও আমাদের এখন পার্লামেন্ট নাই, পার্লামেন্ট কবে আসবে সেটারও কোনো গ্যারান্টি নেই, সেটারও কোনো নিশ্চয়তা পাবলিক পাচ্ছে না। মানুষের সেখানেও তো যারা রাজনীতি করেন, দেশের কথা ভাবেন, দেশের মানুষের কথা ভাবেন, তাদের মনেও তো একটা অশান্তি, কবে সেই দিন আসবে যে মানুষ নির্বাচিত হবে, নির্বাচিত হয়ে সংসদে যাবে, মানুষের কথা বলবে, দ্রব্যমূল্যের কথা বলবে, প্রশাসনকে ঠিক করবে। সেই ব্যবস্থা যেহেতু নাই, তাহলে আমি মনে করি যে নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করতে পারলে, যদি নির্বাচন না হয়, সংসদ যদি নির্বাচন না হয়, অন্যান্য পরিষদগুলো যদি নির্বাচিত সদস্য না যেতে পারে, তাহলে তো দেশে একটা অশান্তি থাকবেই। এখানে দ্রব্যমূল্যের দাম বেশি, সেইখানে আসলে আপনি পিন পয়েন্ট করে কোনো লাভ নাই, পিন পয়েন্ট করতে হবে নির্বাচনী ব্যবস্থা। আমরা বিগত সরকারের আমলে নিয়েছিলাম যে ডিমের দামটা বিশেষ করে দেখা যায় 60 টাকা 50 টাকা ছিল, কিন্তু বর্তমানে ডিমের দাম এবং শীতকালীন যে সবজি মোটামুটি মানুষের নাগালের দিকে এসেছে, কিন্তু চালের দামটা যে ঊর্ধ্বগতি, এই সম্পর্কে যদি একটা কথা বলতেন। ডিমের দাম আমরা 170 টাকা 72 টাকা খেয়েছি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, তো এটা কিছুটা স্বস্তির মধ্যে চলে আসছে। তো আমি মনে করি যে ডিমের দাম আসলে এই লেভেলে থাকার কথা না, ডিম থাকতে হবে 90 টাকা থেকে 100 টাকা বা সর্বোচ্চ 120 টাকার মধ্যে মানুষকে ডিম খাওয়াতে হবে। এবং চালের দাম বেড়ে যায়, চালের এখানে আমি তো মনে করি যে এখনো সিন্ডিকেট সক্রিয় আছে, সিন্ডিকেটকে ভাঙতে হবে। কেন আলুর দাম 70 টাকা 75 টাকা পর্যন্ত 80 টাকা পর্যন্ত কেন হলো আওয়ামী লীগের সময়? সেই আলু কেন এখন এত কমে গেছে? তার মানে আলু কি বাংলাদেশে 3 গুণ 4 গুণ প্রোডাকশন হয়েছে, নাকি দেশের মানুষ ভাত না খেয়ে আলু খাওয়া শুরু করেছিল? সেটা তো করে নাই। এখন আলুর যে কনজাম্পশন, তখনও আলুর কনজাম্পশন ঠিক ছিল, কিন্তু সেখানে যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটের কারণে মানুষ এত দামে চড়া মূল্যে আলু খেতে হয়েছে। আর এখন আলু 20 টাকার কাছাকাছি। তো নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে সিন্ডিকেট এখন এই বিষয়ে, আলুর যে সিন্ডিকেট, সেটাকে হয়তো অকার্যকর করা গেছে, সে কারণে আলুর দামটা কমে গেছে। সবজির দাম চড়া, এখানে অ্যাড্রেস করতে হবে যে সবজির দাম কেন চড়া। এখানে সবজি যদি ঢাকার আশেপাশে থেকে বা বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর থেকে যদি সবজি যেগুলো আসে, সেগুলো আসার পথে যদি প্রতিবন্ধকতা তৈরি হয়, আপনি ইয়েতে দেখেন, বগুড়াতে যে দেখেন, সেখানে হয়তো মূলা আপনি 5 টাকা কেজি বা 4 টাকা কেজিতে পাবেন। সেই মূলা যদি ঢাকা আসতে আসতে
মানুষ যদি 60 টাকা 70 টাকা দরে কিনতে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে ওখানে সিন্ডিকেট নিশ্চয়ই অ্যাক্টিভ রয়েছে, যে কারণে এই সবজির দাম বেড়ে গেছে। এখন তো আমরা তো অনেক আশা করেছিলাম যে পদ্মা সেতু হলে সবজির দাম অনেক কমে যাবে, দেশের জিডিপিতে 1 বা 2 পয়েন্ট যুক্ত হবে। সেটা হয়েছে কিনা আমি জানি না, এটা অর্থনীতিবিদরা বলতে পারবেন যে পদ্মা সেতু হয়ে দেশের কি লাভ হয়েছে, মানুষের কি লাভ হয়েছে। চালের দাম বেশি, চালের এখানে সিন্ডিকেট আছে, সিন্ডিকেটকে অকার্যকর করে দিতে হবে। চাল সঠিক মূল্যে মানুষকে খাওয়াতে হবে। এই বছর তো বাংলাদেশ ইজ সো লাকি যে যেই চাষাবাদ হয়েছে, একটি ধানের কণাও আমার ধারণা যে বৃষ্টির পানিতে নষ্ট হয় নাই, বন্যায় ডুবে যায় নাই। হাওর অঞ্চলে যে ধান হয় সেগুলো আমার তো মনে হয় না যে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া এখন তো বিগত সময়ে আমরা দেখেছি যে করোনার সময় হয়েছিল, আবাদ বসত নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছিল, সেখানে শ্রমিক পাওয়া যেত না। এখন তো শ্রমিকের অল্টারনেটিভ এসেছে, মেশিনে ধান কেটে এবং খেতেই মাড়াই করে ধানের বস্তাগুলো ভরে ভরে বাড়িতে নেওয়ার একটা সুযোগ হয়েছে। সেই ব্যবস্থাগুলো উন্নত হয়েছে, সেগুলো যেহেতু এসেছে দেশে, তো কাজেই দেশে তো আমার ধারণা যে পর্যাপ্ত উৎপাদন হয়েছে, তাহলে চালের দামটা কেন বাড়বে? এখন তো চালের দাম অনেক কমে যাওয়ার কথা, চালের দাম যা আছে তার থেকে তো 50% কমে যাওয়ার কথা। তাহলে এখানে আমি দায় দিব, দায় হচ্ছে রাষ্ট্রের, যারা আজকে রাষ্ট্র পরিচালনায় রয়েছেন, সেখানে আইন শৃঙ্খলার যারা দায়িত্বে রয়েছেন, এগুলোকে দেখভাল করার যারা দায়িত্বে রয়েছেন, সেগুলোকে আমি মনে করি সঠিকভাবে দেখভাল করা উচিত। যে কেন চালের মূল্য এত চড়া, আমাদের যে উৎপাদন, সেটার যে কনজামশন, সেটা থেকে যদি এরকমটি হয় যে সামনে ক্রাইসিস, মানুষ বুঝতে পারছে যে আগামী দিন ক্রাইসিস হতে পারে, চালের আমদানি, ব্যাপক চাল আমদানি করতে লাগতে পারে, সেরকম কিছু হলে হয়তো চালের দাম বাড়তে পারে।